হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাইজিং ম্যাথস। রাইজিং ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই সেশনে আমরা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ও এসআইয়ের প্র্যাকটিস সেট 2 নিয়ে আলোচনা করব। সো ফ্রেন্ডস, অযথা সময় নষ্ট না করে আজকের এই সেশন শুরু করছি। প্রথমে আমরা আগের সেশনের হোমওয়ার্কের কোয়েশ্চেনটি নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের হোমওয়ার্কের কোয়েশ্চেনটি ছিল, এক ব্যক্তি 10 কিমি প্রতি ঘন্টা বেগে 20 কিমি দূরত্ব যান। প্রতি 5 কিমি অন্তর তিনি 10 মিনিট বিশ্রাম নিলে সমগ্র পথ যেতে তার কত সময় লাগবে? সো ফ্রেন্ডস, এইখানে দেখো একটি ব্যক্তির গতিবেগ দেওয়া আছে, স্পিড দেওয়া আছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, আর সে কত দূরত্ব যাচ্ছে? 20 কিলোমিটার দূরত্ব যাচ্ছে। 20 কিলোমিটার দূরত্ব যাচ্ছে। দেখো, রাস্তায় যদি কোনো রকমের সে বিশ্রাম না নেয় তাহলে তার যেতে কত সময় লাগবে? এই 20 কিলোমিটার দূরত্ব যেতে তার কত সময় লাগবে? এখান থেকে আমরা সময় বের করে নিতে পারবো। সময় টি সমান আমরা কি জানি? দূরত্ব বাই গতিবেগ। গতিবেগ এইখানে কত? 10। তাহলে এখানে কত টাইম লাগবে? 2 ঘন্টা। যদি কোনো রকমের বিশ্রাম সে না নেয়, কিন্তু আমাদের কোশ্চেনে বলা আছে যে 5 কিমি অন্তর অন্তর সে 10 মিনিট বিশ্রাম নেয়। তাহলে 5 কিমি অন্তর অন্তর যদি 10 মিনিট বিশ্রাম নেয়, তাহলে 20 কিমি যেতে তার সে কতবার বিশ্রাম নেবে? তাহলে এখানে দেখো টোটাল দূরত্ব কত? 20 কিমি, আর 5 কিমি অন্তর অন্তর সে বিশ্রাম নিচ্ছে। তাহলে ডিভাইডেড বাই 5 যদি করা হয় তাহলে এখানে কত আসবে? 4। কিন্তু সে 4 বার বিশ্রাম নেবে না, কারণ লাস্টবার তো সে তার গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে। তাহলে এখানে আমরা -1 করব। তাহলে 4 - 1 অর্থাৎ 3 বার সে বিশ্রাম করবে। এখানে 3 বার কেন হলো? দেখো, 20 ডিভাইডেড বাই যদি 5 করা হবে এখানে 4 আসছে, কিন্তু সে তো লাস্টবারে কী হচ্ছে? গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে। তাহলে এখানে আমরা -1 করব। তাহলে সে 3 বার বিশ্রাম করবে। আর একবার বিশ্রাম করলে সে কত সময় নেয়? 10 মিনিট। 3 বারে কত সময় নেবে? 3 × 10 = 30 মিনিট। তাহলে বিশ্রাম যদি না নেয় তাহলে 2 ঘন্টা সময় লাগছে। আবার যদি বিশ্রাম নেয় তাহলে আবারও 30 মিনিট বেশি সময় লাগছে। তাহলে গন্তব্যস্থলে পৌঁছাতে তার 2 ঘন্টা 30 মিনিট সময় লাগবে। এই 2 ঘন্টা 30 মিনিট আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর আমরা আজকের প্রথম কোয়েশ্চেন দেখে নেব। দেখো, আজকের প্রথম কোয়েশ্চেনটি আছে, একটি ঘড়িতে 3টি ঘন্টা পড়তে 3 সেকেন্ড সময় লাগে, 9টি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে? সো ফ্রেন্ডস, এখানে দেখো কি বলা আছে, একটি ঘড়িতে 3টি ঘন্টা পড়তে 3 সেকেন্ড সময় লাগে, তাহলে 9টি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে? এটাই আমাদের কোয়েশ্চেন। খুব একটি সুন্দর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটি প্রায় প্রতিটি পরীক্ষাতেই এসে থাকে। দেখো, এই অঙ্কের আমরা সমাধান কিভাবে করব? আমাদের দেখতে হবে এই যে ঘন্টার মধ্যবর্তী ব্যবধান, এই মধ্যবর্তী ব্যবধান নিয়ে আমাদের কাজ করতে হবে। 3টি ঘন্টার মধ্যবর্তী ব্যবধান কত হবে? 3 থেকে আমরা 1 মাইনাস করব, তাহলে আমরা মধ্যবর্তী ব্যবধান পেয়ে যাব। 3 - 1 যদি করা হয় কত হবে? এখানে 2 হবে। আবার 9টি ঘন্টার মধ্যবর্তী ব্যবধান কত হবে? এখানে 9 - 1 করব, কত হবে? 8 হবে। তাহলে মধ্যবর্তী ব্যবধান যখন 2, তখন আমাদের কত সেকেন্ড সময় লাগছে? 3 সেকেন্ড সময় লাগছে। মধ্যবর্তী ব্যবধান যদি 1 হয় তাহলে আমাদের কত সেকেন্ড সময় লাগবে? 3/2 সেকেন্ড। আবার মধ্যবর্তী ব্যবধান যখন 8, তখন আমাদের কত সেকেন্ড সময় লাগবে? এটা আমাদের বের করতে হবে। তাহলে মধ্যবর্তী ব্যবধান 8 হলে আমাদের সময় লাগবে 3/2 × 8। এখান থেকে আমরা ক্যান্সেল আউট করব, তাহলে এখানে আসবে 3 × 4 = 12 সেকেন্ড। তাহলে মধ্যবর্তী ব্যবধান যখন 8, তখন আমাদের কত সেকেন্ড সময় লাগবে? 12 সেকেন্ড সময় লাগবে। সো ফ্রেন্ডস, আমাদের এখানে কারেক্ট অ্যান্সার কত হবে? 12 হবে। এরপর আমরা এর পরের কোয়েশ্চেন দেখে নেব। দেখো, এর পরের কোয়েশ্চেনটি আছে, কোনো ব্যবসাতে ABC এর লাভের অনুপাত 3:4:5 এবং তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত 1:2:3 হলে তাদের মূলধনের অনুপাত কত হবে? সো ফ্রেন্ডস, এই কোয়েশ্চেনটি অংশীদারি কারবার থেকে নেওয়া হয়েছে। অংশীদারি কারবারের অঙ্ক করার জন্য আমাদের একটি মাত্র সূত্র জানতে হবে। দেখো, সেই সূত্রটি হচ্ছে এখানে মূলধন গণিত সময়, মূলধন ইন্টু সময় সমান কি হয়? লাভ হয়। এই সূত্রটি জানলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। এখানে আমাদের দেখো A, B এবং C এর
লাভের অনুপাত দেওয়া আছে। লাভের অনুপাত কি দেওয়া আছে? 3:4:5 দেওয়া আছে এবং মূলধন নিয়োজিত সময়ের অনুপাতও দেওয়া আছে। সময়ের অনুপাত কি দেওয়া আছে দেখো, 1:2:3, এটা সময়ের অনুপাত। তাহলে মূলধনের অনুপাত কি হবে? মূলধনের অনুপাত আমাদেরকে বের করতে হবে। দেখো এখানে দেখো, যদি মূলধনের অনুপাত আমরা এখানে বের করি তাহলে এখানে সময়টাকে আমরা ওই সাইডে নিয়ে যাব। তাহলে এখানে মূলধন সমান কি হবে? মূলধন সমান হবে লাভ বাই সময়। অর্থাৎ মূলধনের অনুপাত আমরা কি করে বের করব? লাভের অনুপাত বাই সময়ের অনুপাত। তাহলে এ বি ও সি এর মূলধনের অনুপাত বের করব। তাহলে কিভাবে বের করব? লাভের অনুপাতকে আমরা সময়ের অনুপাত দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখো, এ বি ও সি এর মূলধনের অনুপাত হবে, লাভের অনুপাত কত? 3 আর সময়ের অনুপাত দিয়ে আমরা ভাগ করব। অনুপাত এখানেও দেখো, বিয়ের 4 বাই এখানে সময়ের অনুপাত কত? 2। এখানে সি এর লাভের অনুপাত 5 এবং সময়ের অনুপাত 3। এখানে অনুপাত বার হয়ে গেল। এরপর এখানে ভগ্নাংশে যে অনুপাতগুলি রয়েছে এগুলো আমরা সরল অনুপাতের উপর কনভার্ট করলে আমাদের অ্যান্সার চলে আসবে। সরল অনুপাতে কীভাবে কনভার্ট করব? এখানে যে হরগুলি রয়েছে হরগুলির লসাগু নেব। কত হবে? 1, 2 এবং 3 লসাগু কত হয়? 6 হয়। তাহলে 6 দ্বারা গুণ করে দেব। এর সঙ্গেও 6 গুণ করব, এর সঙ্গেও আমরা 6 গুণ করব, এর সঙ্গেও 6 গুণ করব। তাহলে এখানে দেখো 3 6 কত হলো? 18। এখানে ক্যান্সেল করো, 3 দুগুণে 6, 3 4 12। এখানে 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10। আবার এটাকে একবার 2 দ্বারা কেটে যাবে। দেখো 9 দুগুণে 18, 6 দুগুণে 12 আর 5 দুগুণে 10। আর ক্যান্সেল হবে না। তাহলে আমাদের এখানে কি অ্যান্সার হবে? 9:6:5। এ বি ও সি এর মূলধনের অনুপাত 9:6:5। তাহলে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এরপর আমরা এর পরের কোয়েশ্চেনের দিকে এগিয়ে যাব। দেখো এর পরের কোয়েশ্চেনটি রয়েছে, 25টি সংখ্যার গড় 13, পরে দেখা গেল 73-এর বদলে ভুল করে 48 লেখা হয়েছে, আসল গড় কত? তাহলে এখানে আমাদের কোয়েশ্চেনে বলা আছে 25টি সংখ্যার গড় দেওয়া আছে। 25টি সংখ্যার গড় কত দেওয়া আছে? 13 দেওয়া আছে। কিন্তু পরে দেখা যাচ্ছে একটি সংখ্যাকে 73-এর বদলে কত লেখা হয়েছে? 73-এর বদলে 48 লেখা হয়েছে। তাহলে আসল গড় কত হবে? কারণ দেখো এখানে আমাদের আসল গড় বের করতে বলেছে, কারণ এখানে একটি সংখ্যাকে কি বলা হয়েছে? 73-এর বদলে 48 লেখা হয়েছে, মানে কম লেখা হয়েছে, মানে আমাদের গড় কি আসবে? বেশি আসবে। তাহলে দেখো 25টি সংখ্যার গড় কত দেওয়া আছে? 13 দেওয়া আছে। এইখান থেকে 25টি সংখ্যার আমরা সমষ্টি বের করব। তাহলে কত আসবে? এখানে দেখো 25 × 13। তাহলে এখানে গুণ করো, 3 25 75, হাতে 7, 25 1 25 এর সাথে 32, 325। তাহলে যেহেতু এখানে বলা আছে 25টি সংখ্যার গড় 13, তাহলে সেই হিসাবে আমাদের এখানে সমষ্টি কত আসবে? 325 আসবে। কিন্তু পরে বলা হয়েছে কি 73-এর বদলে কত লেখা হয়েছে? 48 লেখা হয়েছে, মানে কম লেখা হয়েছে। কত কম লেখা হয়েছে এখান থেকে আমরা মাইনাস করব, তাহলে বুঝতে পারবো যে কত কম লেখা হয়েছে। তাহলে এখানে দেখো 8 আছে, কত দিলে 13, 5-এ 13, হাতের 1, 5 আছে, কত দিলে 7, 2-এ 7। তাহলে কত কম লেখা হয়েছে? 25 কম লেখা হয়েছে। তাহলে এখানে যদি আমরা 25 যোগ করি, কারণ 25 কম লেখা হয়েছে, 25 যদি যোগ করি তাহলে আমাদের আসল সমষ্টিটা পাবো আমরা। তাহলে এখানে দেখো 325 আর 25-এ কত হয়? 350। তাহলে 25টি সংখ্যার আসল সমষ্টি কত? 350। এখন আমরা গড় বের করে নিতে পারবো, আসল সমষ্টি পেয়েছি। তাহলে এখন 25টি সংখ্যার গড় কত হবে? সমষ্টি 350 বাই কতগুলি সংখ্যা? 25টি সংখ্যা। তাহলে এখান থেকে আমরা গড় বের করব। তাহলে এখানে দেখো ক্যান্সেল আউট করো, 5 এখানে 5 দ্বারা ক্যান্সেল করলে 5 5-এ 25, আর এখানে 5 7-এ 35, এখানে 0, 5 1 5, 5 14 70। তাহলে এখানে কত আসছে? 14 আসছে। তাহলে 25টি সংখ্যার আসল গড় কত হবে? এখানে 14 হবে। সো ফ্রেন্ডস, 14 উইল বি দ্য রাইট অ্যান্সার। এরপর আমরা এর পরের কোয়েশ্চেন দেখে নেব। দেখো এর পরের কোয়েশ্চেনটি আছে, এ ও বি একত্রে একটি কাজ 6 দিনে করতে পারে এবং
এ একা কাজটি 9 দিনে করতে পারে, বি একা কাজটি কত দিনে করবে। সো ফ্রেন্ডস, এখানে কি বলা আছে দেখো, এ ও বি যদি একত্রে কাজ করে তাহলে কাজটি করতে কতদিন সময় লাগে, 6 দিন সময় লাগে। কিন্তু যদি এ একা কাজ করে তাহলে কাজটি করতে এর কতদিন সময় লাগে, 9 দিন সময় লাগে। তাহলে এখানে আমরা এই সময়গুলোর আমরা এখানে লসাগু নেব। লসাগু দেখো কত হবে, 6 এবং 9 এর লসাগু কত হবে, এখানে 18 হবে। এখানে যেটা লসাগু আসবে সেটাকে আমাদের কি ধরা হয়, টোটাল ওয়ার্ক ধরা হয়। তাহলে টোটাল ওয়ার্ক বা মোট কাজ, মোট কাজ এখানে কত হবে, 18 ইউনিট। এখানে দেখো 18 ডিভাইডেড বাই 6, এখানে কত আসবে 3, এখানে 18 ডিভাইডেড বাই 9, এখানে কত আসবে 2 আসবে। তাহলে এখানে এ ও বি এর মোট ইফিসিয়েন্সি কত পাওয়া গেল, 3 ইউনিট। অর্থাৎ এ ও বি একত্রে যদি কাজ করে তাহলে একদিনে 3 ইউনিট কাজ করতে পারে, এবং এখানে এর ইফিসিয়েন্সি কত পাওয়া গেল, 2। অর্থাৎ এ যদি একা কাজ করে তাহলে একদিনে 2 ইউনিট কাজ করতে পারে। তাহলে এখানে দেখো বি এর ইফিসিয়েন্সি আমরা বের করে নিতে পারবো, কত হবে, এ ও বি এর মোট ইফিসিয়েন্সি থেকে আমরা এর ইফিসিয়েন্সি বাদ দেবো, তাহলে বি এরটা পড়ে থাকবে। তাহলে 3 - 2, এখানে কত আসবে 1। অর্থাৎ বি একদিনে 1 ইউনিট কাজ করতে পারে। তাহলে পুরো কাজটি বি এর করতে কতদিন সময় লাগবে, পুরো কাজ কত, এখানে টোটাল ওয়ার্ক 18, আর বি প্রতিদিন 1 ইউনিট করে কাজ করে, তাহলে 18 ইউনিট কাজ করতে বি এর কতদিন সময় লাগবে, 18 দিনই সময় লাগবে। তাহলে ডিভাইডেড বাই বি এর ইফিসিয়েন্সি, তাহলে এখানে পেয়ে যাব কত, 18। তাহলে ওই কাজটি পুরো করতে বি এর 18 দিন সময় লাগবে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কত হবে, 18ই হবে। চলো এর পরের কোয়েশ্চেন দেখে নিই। দেখো পরের কোয়েশ্চেন আছে, দুই ব্যক্তি 18 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 2.5 কিমি প্রতি ঘন্টা এবং 2 কিমি প্রতি ঘন্টা বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করলো, কত সময় পর তারা মিলিত হবে। সো ফ্রেন্ডস, এখানে দেখো 18 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে, এখানে 18 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান আছে। এই দুটি স্থান থেকে দুজন ব্যক্তি একে অপরের দিকে একই সময়ে একে অপরের দিকে যাত্রা শুরু করলো। এরকমভাবে এখানে একজনের গতিবেগ দেওয়া আছে কত, 2.5 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং অপরজনের গতিবেগ দেওয়া আছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। এরা পরস্পরের দিকে যাত্রা শুরু করছে, এবং আরেকটা কথা আমাদেরকে ধ্যানে দেখতে হবে যে তারা একই সময়ে যাত্রা শুরু করছে, তাহলে তারা কতক্ষণ পর মিলিত হবে, এটা আমাদের কোয়েশ্চেন। তাহলে দেখো যখন একে অপরের দিকে যাত্রা শুরু করে তখন তাদের আপেক্ষিক গতিবেগ কী হয়, আপেক্ষিক গতিবেগ হয়, গতিবেগগুলোর আমরা কি করে দেব, যোগ করে দেব। তাহলে এইখানে কি হবে, একে অপরের দিকে যাত্রা শুরু করছে, তাহলে এইখানে আপেক্ষিক বেগ কত হবে আমাদের, 2.5 + 2। তাহলে গতিবেগের আমরা যোগ করব, আপেক্ষিক গতিবেগ। আবার যদি একই দিকে যাত্রা শুরু করে তখন কি হয়, সেই ক্ষেত্রে বিয়োগ হয়। তাহলে এখানে আপেক্ষিক গতিবেগ কত হবে, 2.5 + 2, অর্থাৎ এখানে কত হবে, 4.5 কিমি প্রতি ঘন্টা। তাহলে কতক্ষণ পর তারা মিলিত হবে, অর্থাৎ আমাদেরকে এখানে সময় বের করতে বলেছে। সময় সমান কি হয়, দূরত্ব কত কিলোমিটার, 18 কিলোমিটার, দূরত্ব বাই গতিবেগ। গতিবেগ বলতে কি, এখানে আমরা এখন আপেক্ষিক গতিবেগটা নেব বা রিলেটিভ ভেলোসিটিটা কত, 4.5। তাহলে এখানে আমাদের সময় বার হবে। তাহলে এখানে দশমিক উঠাও, তাহলে এখানে 0 আসবে। এখানে 9 যদি কাটা হয়, 5 × 9 = 45, 9 × 2 = 18, 20, আবার 5-এ কাটবে, 5 × 4 = 20। তাহলে এখানে সময় কত পাওয়া গেল, 4 ঘন্টা। অর্থাৎ 4 ঘন্টা পর কি হবে, তারা মিলিত হবে। 4 ঘন্টা পর তারা কোনো এক পয়েন্টে মিলিত হবে। তাহলে কারেক্ট অ্যান্সার আমাদের কি হবে, 4 ঘন্টা হবে। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা নেক্সট কোয়েশ্চেন দেখব। দেখো নেক্সট কোয়েশ্চেনটি আছে, এক ভদ্রলোক 800 টাকায় একটি রেডিও কিনে তার উপর 400 টাকা খরচ করে। সে রেডিওটি 1500 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে। তাহলে এখানে বলা আছে, দেখো এক ভদ্রলোক একটি রেডিও 800 টাকায় ক্রয় করে। তাহলে রেডিওটির এখানে ক্রয় মূল্য কত দেওয়া আছে, 800 টাকা দেওয়া আছে, কিন্তু সে কী করছে, ওই রেডিওটির উপর আরও 400 টাকা খরচ করছে। তাহলে আলটিমেটলি তার মোট খরচ কত পড়ছে রেডিওটার জন্য, 800 টাকা + 400 টাকা।
তাহলে রেডিওটির জন্য তার মোট খরচ পড়ছে কত? 1200 টাকা। এবং রেডিওটি সে এখন কত টাকায় বিক্রি করছে? 1500 টাকায় বিক্রি করছে। তাহলে এখানে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 1500 টাকা। 1500 টাকা। তাহলে তার মোট খরচ কত পড়েছে? 1200 টাকা, কিন্তু বিক্রি করছে সে 1500 টাকায়। তাহলে কত টাকা তার লাভ হচ্ছে? 1500 মাইনাস 1200, অর্থাৎ এখানে তার লাভ কত হচ্ছে? 300 টাকা লাভ হচ্ছে। আমাদের এখানে কি বের করতে বলেছে? শতকরা লাভ। শতকরা লাভ সমান কি হয়? শতকরা লাভ সমান হয় মোট লাভ বাই ক্রয় মূল্য। লাভ বা ক্ষতি হোক সবসময় কার উপর ডিপেন্ড করে? ক্রয় মূল্যের উপর। তাহলে নিচে আমরা কি করব? এখানে ক্রয় মূল্য করব ইন্টু 100। তাহলে এখানে লাভ কত টাকা হচ্ছে? 300 টাকা লাভ হচ্ছে। আমাদের ক্রয় মূল্য কত? এখানে দেখো 800 টাকায় তো কিনেছিল এবং 400 টাকা সে খরচ করেছে, মানে এখানে এখন ক্রয় মূল্য আমাদের 1200 টাকায় ধরতে হবে। তাহলে এখানে কত হবে? 1200 টাকা ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে এখানে 0 0 ক্যান্সেল, 3 4 12, 4 25 100। তাহলে আমাদের শতকরা লাভ বের করতে বলছে, কত হবে? 25% হবে। তাহলে ওই ভদ্রলোকের শতকরা লাভ কত হবে? 25% হবে। সো 25% উইল বি দ্য রাইট অ্যান্সার। এরপর আমরা এরপরের কোয়েশ্চেন দেখে নেব। দেখো এরপরের কোয়েশ্চেনটি আছে, একটি বাক্সে 1 টাকা ও 50 পয়সা মিলিয়ে মোট 52টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 3:5 হলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত? সো ফ্রেন্ডস, এখানে দেখো মুদ্রা রিলেটেড যে কোনো অঙ্ক করার জন্য আমাদের একটি মাত্র সূত্র মনে রাখতে হবে। সূত্রটি হচ্ছে কোনো মুদ্রার ফেস ভ্যালু ইন্টু মুদ্রার সংখ্যা, অর্থাৎ নাম্বার অফ কয়েন, সমান কী হয়? এখানে মুদ্রার মোট মূল্য হয়, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট হয়। তাহলে কোনো মুদ্রার ফেস ভ্যালু ইন্টু মুদ্রার সংখ্যা সমান কী হয়? এখানে মোট টাকার পরিমাণটা আমরা পেয়ে যাই। এখানে ফেস ভ্যালু বলতে কি, এই টার্মটা তোমরা নতুন শুনছো হয়তো। এখানে ফেস ভ্যালু বলতে কি, 1 টাকার যদি মুদ্রা হয় তাহলে তার ফেস ভ্যালু 1, যদি 50 পয়সার মুদ্রা হয় তাহলে তার ফেস ভ্যালু কত হবে? 1/2, যদি 25 পয়সার মুদ্রা হয় তাহলে তার ফেস ভ্যালু কত হবে? 1/4। এরকমভাবে ফেস ভ্যালু ডিসাইড করা হয়। তাহলে এই সূত্রটি যদি মনে থাকে তাহলে তোমাদের মুদ্রা রিলেটেড কোনো কোয়েশ্চেন করতে সমস্যা হবে না। এরপর দেখো আমাদের এই কোয়েশ্চেনে বলা আছে 1 টাকা ও 50 পয়সা দু ধরনের মুদ্রা রয়েছে। 1 টাকার মুদ্রা আছে এবং 50 পয়সার মুদ্রা আছে। 1 টাকার মুদ্রা এবং 50 পয়সার মুদ্রা মিলিয়ে মোট কতগুলি আছে? 52টি মুদ্রা আছে। তাহলে আমাদের কোয়েশ্চেনে বলা আছে যে 1 টাকার কতগুলি মুদ্রা আছে। তাহলে এখানে কিভাবে বের করব? দেখো মুদ্রার সংখ্যা যদি আমরা এখানে দেখো সূত্রটা দেখি, মুদ্রার সংখ্যা সমান কি হবে? টোটাল অ্যামাউন্ট, অর্থাৎ মূল্যের অনুপাত টোটাল অ্যামাউন্ট বাই ফেস ভ্যালু করব, তাহলে আমরা মুদ্রার সংখ্যা পেয়ে যাব। তাহলে দেখো তাদের মূল্যের অনুপাত কত দেওয়া আছে? 3:5। এই অনুপাতের সঙ্গে আমরা মুদ্রাগুলির ফেস ভ্যালু কী করব? ভাগ করব। তাহলে মুদ্রাগুলির ফেস ভ্যালু, 1 টাকার মুদ্রার ফেস ভ্যালু কত? 1, এবং 50 পয়সার মুদ্রার ফেস ভ্যালু কত? 1/2। তাহলে মূল্য ডিভাইডেড বাই ফেস ভ্যালু যদি করা হয় তাহলে মুদ্রার সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে এখানে মুদ্রার সংখ্যার অনুপাত এত। তাহলে এখান থেকে কত আসবে? 3 অনুপাত এই 2 উপরে চলে যাবে, তাহলে 5 2 10, অর্থাৎ কত? 3:10। তাহলে সংখ্যার অনুপাত পাওয়া গেল। তাহলে সংখ্যার মোট সংখ্যা কত? এখানে দেখো 3 আর 10, অর্থাৎ 10 আর 3 13 অনুপাত। এই 13 অনুপাতের মান কত? এখানে 52। 13 অনুপাতের মান কত? 52 বলা আছে। মোট এখানে 52টি মুদ্রা আছে, আর আমাদের কত বার হয়েছে অনুপাত হিসাবে? 10 + 3, অর্থাৎ 13 অনুপাত। তার মানে 13 অনুপাতের মানেই কত? 52। এখানে 1 অনুপাতের মান বের করো। 1 অনুপাতের মান কত হবে? 13 কে 13, 4 13 52। 1 অনুপাতের মান কত? এখানে 4। তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত হবে? 3 অনুপাত ছিল 1 টাকার মুদ্রা, তাহলে 1 অনুপাতের মান 4, তাহলে 3 অনুপাতের মান কত হবে? 3 × 4, অর্থাৎ 12। অর্থাৎ 1 টাকার মুদ্রার সংখ্যা 12টি। এবং 50 পয়সার বের করতে পারবে। 50 পয়সার মুদ্রা কত হবে? 10 অনুপাত আছে, মানে
1 অনুপাতের মান 4, 10 অনুপাতের মান কত হবে? 10 × 4 অর্থাৎ 40। তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা হচ্ছে 12টি এবং 50 পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে 40টি। তাহলে আমাদের কোয়েশ্চেনে কী বলা ছিল? 1 টাকার মুদ্রার সংখ্যা। তাহলে এখানে আমাদের কত অ্যান্সার হবে? 12 হবে। সো ফ্রেন্ডস, 12 উইল বি দ্য রাইট অ্যান্সার। এরপর আমরা নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। দেখো নেক্সট কোয়েশ্চেনটি আছে 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করতে যে সময় নেই 350 মিটার সেতু অতিক্রম করতে 42 সেকেন্ড বেশি সময় নেই। ট্রেনটির গতিবেগ কত কিমি প্রতি ঘন্টাতে? গতিবেগ বের করতে বলেছে। তাহলে দেখো এখানে ট্রেনটির দৈর্ঘ্য দেওয়া আছে কত? 250 মিটার এবং একটি সেতু আছে যার দৈর্ঘ্য দেওয়া আছে কত? 350 মিটার দেওয়া আছে। তাহলে এখানে আমরা ট্রেনটির গতিবেগ x মিটার পার সেকেন্ড বের করে ধরে নেব, x মিটার পার সেকেন্ড ধরে নেব। তাহলে দেখো ট্রেনটি যখন টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে তাহলে কত সময় লাগছে সেটা আমরা এখান থেকে বের করব। সময় সমান কী হয়? দূরত্ব। দূরত্ব কত? যখন টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে তার মানে কি ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে এখানে দূরত্ব কত হবে? 250 বাই সময় সমান কি? দূরত্ব বাই স্পিড, অর্থাৎ গতিবেগ কত? x মিটার পার সেকেন্ড, এত সেকেন্ড। কিন্তু ট্রেনটি যখন সেতুকে অতিক্রম করছে, সেতুকে অতিক্রম করা মানে কি ট্রেনটি নিজের দৈর্ঘ্য সাথে সাথে সেতুটির দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে এখানে দূরত্ব কত হবে? 350 প্লাস ট্রেনের দৈর্ঘ্য 250, তাহলে এখানে কত আসবে? 600 মিটার। তাহলে সেতুটিকে অতিক্রম করতে কত সময় লাগবে? সময় সমান দূরত্ব বাই গতিবেগ। গতিবেগ কত? x মিটার পার সেকেন্ড, এত সেকেন্ড। তাহলে ট্রেনটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে যে সময় নেই সেতুটিকে অতিক্রম করতে তার থেকে 42 সেকেন্ড বেশি সময় নেই। তাহলে এখানে দেখো এই সময়টি আমাদের বেশি, এটা 42 সেকেন্ড বেশি এটার থেকে। তাহলে আমরা কি করব? একটা সমীকরণ তৈরি করব, বড়টা থেকে ছোটোটা মাইনাস করব আর কত কম বেশি বলা আছে ওটা আমরা সমান করব। তাহলে 600 বাই এক্স মাইনাস 250 বাই এক্স সমান 42, কারণ এটা কত? 42 সেকেন্ড বেশি। তাহলে এটা থেকে আমরা ছোটোটা মাইনাস করব সমান 42। তাহলে এইখান থেকে আমরা এক্সের মান বের করে নেব। এক্স সমান কত হবে? এখানে লসাগু আমাদের এক্স, আর এখানে উপরে 600 মাইনাস 250 অর্থাৎ এখানে 350 আসবে সমান 42। এখানে 42x সমান 350, 42x সমান 350। তাহলে এক্স সমান কী হবে? 350 বাই 42। এখানে 7 ক্যান্সেল করো, 6 7 42 আর এখানে 5 7 35। তাহলে এখানে কত আসছে? 50 বাই 6, 50 বাই 6 মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড। এরপর মিটার পার সেকেন্ডকে আমরা কিসে কনভার্ট করব? কিলোমিটার প্রতি ঘন্টাতে, কারণ আমাদের উত্তর কিলোমিটার প্রতি ঘন্টাতে চেয়েছে। তাহলে মিটার পার সেকেন্ডকে কিলোমিটার প্রতি ঘন্টাতে যদি কনভার্ট করতে হয় তাহলে কত দ্বারা গুণ করতে হয়? 18 5 দ্বারা গুণ করতে হয়। তাহলে এখানে 50 বাই 6 গুণিত 18 বাই 5। তাহলে এখানে দেখো 5 10 50, 3 6 18, কত আসবে? এখানে 3 10 30 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে ট্রেনটির গতিবেগ কত? 30 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এটাই আমাদের সঠিক উত্তর হবে। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর আমরা আজকের লাস্ট কোয়েশ্চেন দেখে নেব। দেখো আজকের লাস্ট কোয়েশ্চেন আছে 270 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 12.5% লাভ হলে দ্রব্যটির ক্রয়মূল্য কত ছিল? সো ফ্রেন্ডস, এই কোয়েশ্চেনটি তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া রইল। যদি তোমরা পারো এই কোয়েশ্চেনটির অ্যান্সার আমাকে কমেন্টে জানিও। সহজ আছে কোয়েশ্চেনটা, আশা করি তোমরা করতে পারবে। নাহলে এই কোয়েশ্চেনটি আমরা এর পরের সেশনে আলোচনা করব। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিও সেশনটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আজকের জন্য এত দূরেই, এরপর আমরা পরের সেশনে আরও কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। অ্যান্ড সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।